এই যে আমার জীববৈচিত্র্য, আমার এটা পৃথিবীর সবচেয়ে বড় বলা হয় বদ্বীপ, সবচেয়ে বড় ডেল্টা ওয়ার্ল্ডের, সেই ডেল্টার যে সৌন্দর্য ফার্টিলিটি ছিল, ব্রিটিশরা যখন এই দেশে আসে 1700 খ্রিস্টাব্দে, তখন সারা পৃথিবীর সবচেয়ে ধনী প্রদেশ ছিল এই বেঙ্গল। মুঘল এম্পায়ার ছিল তখনকার দুনিয়ার সবচেয়ে ধনী ওয়েলদি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। সারা গ্লোবাল জিডিপির 28% প্রডিউস হইতো এই ইন্ডিয়াতে, আর ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে ধনী প্রদেশ ছিল হচ্ছে বেঙ্গল। এই মুঘল এম্পায়ারের যে 28% সম্পদ সারা দুনিয়ার, এটা 13 to 14% তৈরি হইতো এই বেঙ্গলে। লর্ড ক্লাইভ যখন মানে বিজয়ের বেশে পলাশির যুদ্ধের পরে লন্ডনে ফিরে যান, কলকাতা থেকে শুধু 2টা জাহাজ ভরে সোনা নিয়ে গেছে, গোল্ড, এবং এত স্বর্ণ নিয়ে গেছে যে ব্রিটিশরা পর্যন্ত, এত মানে চোর বাটপারের জাতি, তারা লজ্জিত হয়েছে। পার্লামেন্টে কমিটি হয়েছে লর্ড ক্লাইভের অ্যাগেনস্টে, তাকে জবাবদিহিতা করতে হয়েছে যে এত চোর চুরি তুমি কিভাবে করলা, এত গোল্ড কিভাবে আনছো। সে বহু বছর থেকে হাউস অফ লর্ডসের মেম্বার হওয়ার জন্য চেষ্টা করছিল, সে তাকে কোনো দল নমিনেশন দিচ্ছিল না। সে পরে আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ডের কোনাকানি দিয়ে এক জায়গাতে লর্ড হয়েছে, জমি কিনা এই গোল্ডের টাকা দিয়ে। কিন্তু ব্রিটিশ সোসাইটি তাকে এত বেশি ডিজাউন করেছে, তাকে একসময় আত্মহত্যা করতে হয়েছে লর্ড ক্লাইভকে। কারণ চোরদেরও একটা মানে ইজ্জত সম্মান থাকে আর কি, যে কত চুরি করলে তুমি চোর। তো সেই সম্পদ চুরি হয়ে গেছে বেঙ্গল থেকে। তো এই নদীর সাথে আমাদের গোল্ডের সম্পর্ক, এটা মাথায় রাখতে হবে। এই যে মানে গান আছে না, যে এটা সোনার সোনার দেশ, এটা শুধু ইয়ে না আর কি, মাটি না এখানে। তো ভারত আমাদের দেশটাকে, আর্সেনিকের সমস্যা দেখেন, পানির কারণে কি সমস্যা হচ্ছে, মাছ নাই। আপনি জেলেদের সাথে কথা বলেন, যেই জেলেরা ভর মৌসুমে প্রজন্মের পর প্রজন্ম মাছ বিক্রি করে সচ্ছল জীবনযাপন করেছে, সেই জেলেরা বলবে যে ভাই সারা রাত ভোরে জাল দিয়েও সকালবেলা বিক্রি করে চাল ডাল কেনার টাকা হয় না, নদী শুকিয়ে গেছে, মাছ মরে গেছে। থার্ড সমস্যা হচ্ছে ভারতের সাথে আমাদের, সেটা হচ্ছে সীমান্ত। দেখেন আমি ওইগুলো টাচ করবো না, যেটা বলেন না অতটুকু টাচ করি। ভারতের বিদেশ আইন আছে, যেটা ব্রিটিশ আমলে করা, 1946 সালের আইন। বিদেশ আইনে বলা আছে, যদি কেউ আমার সীমানা অবৈধভাবে ঢোকে, আমার সীমানায়, তার শাস্তি হচ্ছে 5 বছরের জেল, 50,000 টাকা পর্যন্ত জরিমানা। ভারতের আইনে বলা আছে। তাহলে ভারতের আইনেই তো আপনাকে হত্যা করবার, কোনো বিদেশি অথবা অবৈধ নাগরিককে হত্যা করবার অধিকার দেওয়া হয়নি। তাহলে যে দেশের একটা রেজিমেন্টেড ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, তার নিজের দেশের আইন মেনে চলে না, তাহলে বুঝতে হবে যে এখানে তাকে এক্সট্রা অর্ডিনারি ইমিউনিটি দেওয়া হয়েছে, এবং এই ইমিউনিটির নাম হচ্ছে শুট অন কিল পলিসি। বিএসএফকে পরিষ্কার করে পলিসি দিয়ে দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল বর্ডার আইন আছে যে 10 থেকে 30 কিলোমিটার পর্যন্ত কেউ অস্ত্র নিয়ে ঘুরতে পারবে না। কিন্তু বাংলাদেশের সীমান্তে কি হয় দেখেন, সীমান্তের সাথে ইলেকট্রিফাইড কাঁটাতার দিয়ে দিয়েছে। আসাম সীমান্তে প্রায় দেখবেন সেখানে গুলিতে মরে না, সেখানে ইলেকট্রিফাইড হয়ে মারা যায়। যে তারটা দিয়েছে, তারটার ভিতরে বিদ্যুৎ আছে, ওটার আশেপাশে আপনাকে ধরতে হবে না, আশেপাশে গেলেই আপনাকে বিদ্যুৎ ধরে ফেলবে, আপনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাবেন। কিন্তু যেহেতু এটা অমানবিক হয়, এটাকে লাশটাকে পরে টেনে নিয়ে গুলি করে তারপরে হচ্ছে দেশে পাঠায়। এই হচ্ছে আমাদের বন্ধু রাষ্ট্রের বৈশিষ্ট্য। এবং পশ্চিম বাংলাতে একটা মানবাধিকার সংগঠন আছে, মাসুম বলে এটাকে, মানবাধিকার সুরক্ষা মঞ্চ। এই মাসুমের মুখপাত্র হচ্ছে কিরিটি রায়। তিনি পর্যন্ত বলেছেন যে সীমান্ত হত্যা কেন বন্ধ হয় না, কারণ ভারত চায় না। আর দ্বিতীয়ত বলে হচ্ছে এটার কারণ হচ্ছে বাংলাদেশের নতজানু পররাষ্ট্র নীতি। কে বলছে? ভারতের নাগরিক বলছে, ভারতের মানবাধিকার কর্মীরা বলছে, ভারতের মানবাধিকার সংগঠন বলছে যে সীমান্ত হত্যা কেন বন্ধ হচ্ছে না। অতএব নতজানু পররাষ্ট্র নীতির ব্যাপারে শুধু বাংলাদেশিরা বলছে তা না, ভারতীয়রাও বলছে। অতএব এটা বন্ধ করাটা আন্তর্জাতিক আইন মোতাবেক যেভাবে সম্ভব, বাংলাদেশের যদি টাফ বোল্ড ফরেন পলিসি নেয়, এটা 2 মাস 6 মাসের ব্যাপার। পাকিস্তান সীমান্তে কখনো মানুষ মারা গেছে শুনেছেন? চায়না সীমান্তে মারা গেছে। 2021 সালের পরে নেপাল সীমান্তেও একটা মানুষ মারা যায়নি গত 3 বছরে। এত ছোট একটা রাষ্ট্র, ট্রেড ডেফিসিট হিউজ। বৈধ যে হিসাব নিকাশের ব্যবসা, ভারত থেকে আমরা প্রায় 14 থেকে 15 বিলিয়ন ডলারের পণ্য কিনি। ভারতে আমরা পাঠাই, বিক্রি করি, রপ্তানি করি এমন পণ্যের পরিমাণ হচ্ছে 2 বিলিয়ন ডলারের মতো। তাহলে এটা ডেফিসিট কত শতাংশ হয় চিন্তা করেন, 700% হয়ে যায়। এই আমরা কেন বিক্রি করতে পারি না, মানে কি আমাদের বিক্রি করার মতো পণ্য নাই? আছে, কিন্তু ভারতের বিভিন্ন রাষ্ট্রের ট্যারিফ আছে,
প্রত্যেকটা, যেহেতু এটা ফেডারেল স্টেট, প্রত্যেকটা রাজ্যের ট্যারিফ আছে। যেমন কলকাতার মালও যদি আপনার গুজরাটে বিক্রি করতে হয়, তার একটা ইন্টার স্টেট কাস্টমস আছে, ডিউটি আছে, ট্যারিফ আছে। এটাকে তারা ইউনিফাইড করার চেষ্টা করছে। তারা যে রিসেন্টলি গুডস ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস আইন করেছে সেটার ব্যাপারে। কিন্তু এই যে ট্যারিফগুলো আছে, এই ট্যারিফগুলো বাংলাদেশের জন্য তারা উঠায় নেয় না, উইথড্র করে না। এই জন্য ধরেন যে ভারত বলে দিচ্ছে হ্যাঁ আমি তো তোমার মাল বেচতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু পশ্চিমবাংলা সরকার মাল বেচতে দেয় না। পশ্চিমবাংলা সরকার দেয়, আসাম দেয় না, আসাম দেয় তো বিহার দেয় না, বিহার দেয় তো দিল্লি দেয় না। যেভাবে দেখবেন না তিস্তা নদীর পানি, হ্যাঁ দিল্লি সরকার এসে বলে আমরা তো দিতে চাই, এই যে মমতা একটু করতেছে, বোঝেনি তো আমাদের এই পশ্চিমবাংলা সরকারকে ম্যানেজ করা যাচ্ছে না, এই গল্পগুলো বলে আমাদেরকে। তো এই পরিমাণ ট্রেড ডেফিসিট, অথচ আমাদের পণ্যগুলো, আমাদের খাদ্যপণ্য, আমাদের টেলিভিশনটা দেখতে দেয় না। দেখেন কি অসভ্য দেশ। আমাদের টেলিভিশন, আমাদের রেডিও, আমাদের নাটক, সিনেমা কিচ্ছু দেখতে দেয় না ভারতে। অথচ তাদের প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল আমরা গড় পর্দায় দেখতেছি, মা খালারা ব্যাপকভাবে এনজয় করতেছেন, তাদের শাড়ি কিনতেছেন, গহনা কিনতেছেন। অতএব মোটা দাগে এইটা হচ্ছে আমাদের ভারত বাংলাদেশ সম্পর্কের কাঁটাতার যেগুলো আছে, এই 4টা কাঁটাতার আছে। সমাধান হচ্ছে ভারতকে বুঝতে হবে প্রত্যেকটা প্রতিবেশী আপনাকে অপছন্দ করে কেন। একটা বিল্ডিংয়ে যদি আপনি থাকেন, প্রত্যেকটা ফ্ল্যাটের লোক আপনাকে অপছন্দ করে, ঘৃণা করে, তাহলে বুঝতে হবে যে ফ্ল্যাটের সবগুলো মানুষ কালেকটিভলি খারাপ হইতে পারে না। প্রত্যেকটা প্রতিবেশী আপনার সাথে যেহেতু সমস্যা আছে, আপনার সাথে ঝামেলা আছে, তাহলে বুঝতে হবে প্রত্যেকটা প্রতিবেশী সম্মিলিতভাবে খারাপ হইতে পারে না। আপনার দোষ আছে, আপনার সমস্যা আছে। অতএব আমরা মনে করি যে মহল্লার সম্পর্কের সমাধান বড় রাষ্ট্র হিসাবে আপনার, এই সমাধান আপনাকে করতে হবে। বাংলাদেশের মানুষ তাদের 53 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ভারত বিদ্বেষী বাস্তবতায় বাস করছে। বাংলাদেশে একটা অবৈধ সরকার গত 17 বছর থেকে আছে, এটার দায় আপনার, সেই 111 থেকে শুরু করে এখন পর্যন্ত। অতএব এই দায় আপনাকে মিটাইতে হবে। যদি না মিটান, এটার ঋণও আপনাকে চড়া মূল্যে শোধ করতে হবে। এটা পৃথিবীর ইতিহাস। আপনাদের সাথে আমাদের কোনো বিদ্বেষের জায়গা নাই, এটাই বাস্তবতা। কারণ আমরা চাই যে বিদ্বেষ আর তোষামদ এর মাঝখান থেকে একটা ভারসাম্যের সম্পর্ক আমাদের তৈরি হইতে হবে।